আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের অনলাইন ক্লাসে ২০২৫ শিক্ষাবর্ষের সর্বশেষ ক্লাস। তো তোমরা যারা ইতিমধ্যে রেজাল্ট পেয়েছো সবাইকে অভিনন্দনের শুভেচ্ছা। যারা এক ক্লাস থেকে আরো ক্লাসে প্রমোট হচ্ছে তাদের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা। আমি বিশেষ করে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যারা বর্তমানে এসএসসি পরীক্ষার্থী রয়েছে, গতকালকে সবারই রেজাল্ট হয়েছে। বেস্ট অফ লাক এভরিবডি। তোমাদের অনেকের রিকোয়েস্টের প্রেক্ষিতে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আজকে তোমাদের সামনে উপস্থাপন হয়েছে। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে আমি লেখার চেষ্টা করেছি অমূল্য সংখ্যা, ইররেশনাল নাম্বার। তো এই ছোট্ট এবং ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে তোমাদের কাছে ক্ষুদ্র প্রচেষ্টা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ শাকিল হোসেন, সহকারী শিক্ষক, শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়, রামপাল, বাগেরহাট থেকে। এখন দেখো, এই অমূলদ সংখ্যা যেটা বা মূলদ সংখ্যা যেটা, এটা খুবই হিউজ একটা জিনিস, ঠিক আছে, যেটাকে আমরা বাস্তব সংখ্যার একটা অংশ হিসেবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। অমূলদ সংখ্যা বোঝার আগে আগে আমাদের বুঝে নিতে হবে যে মূলদ সংখ্যা কি। মূলদ সংখ্যার বিষয়টা হচ্ছে, আমরা যদি কোনো একটা সংখ্যাকে, কোনো একটা নাম্বারকে, কোনো একটা সংখ্যাকে বা কোনো একটা নাম্বারকে যদি আরো দুইটা সংখ্যার অনুপাত আকারে বা রেশিও আকারে যদি রিপ্রেজেন্ট করতে পারি, তবে সেই সংখ্যাটাকে আমরা বলছি মূলদ সংখ্যা। তার মানে মূলদ সংখ্যা হচ্ছে কোনগুলো? যে সংখ্যাগুলোকে আরো দুইটা স্বাভাবিক সংখ্যার অনুপাত বা ভাগফল আকারে প্রকাশ করতে পারবো, এরকম সংখ্যাকে বলা হচ্ছে মূলদ সংখ্যা। আমি ছোট্ট একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, তুমি একটু খেয়াল করো। মনে করো যে আমি লিখলাম 4। কত লিখলাম? 4। তাহলে 4কে আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি আর কিভাবে দুইটা সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করতে পারি? তোমরা খেয়াল করো, আমি যদি এই 4-এর বদলে যদি আমি এইভাবে করে লিখি 8/2, লেখা যায়? ওকে। আমি এই 4টাকে আরেকভাবে লিখতে পারি। তার মানে দেখো, এখানে কাটাকাটি করলে কত? 2 1 2, 4 2 8। তাহলে এই দুইটা সংখ্যার অনুপাত বা ভাগফল আকারে এই 4টাকে প্রকাশ করা যাচ্ছে। তার মানে 4 হচ্ছে কি? মূলদ সংখ্যা। এই 4কে আমরা আরেকভাবে প্রকাশ করতে পারি। তাহলে 4কে এভাবে লিখতে পারি 16/4। বুঝতে পারছো? তাহলে নিচে 4, হর হিসেবে কত আছে? 4, আর লব হিসেবে কত আছে? 16। তাহলে এই দুটার যদি আমরা অনুপাত করি বা ভাগফল যদি বের করি, তাহলে ভাগফল কত দাঁড়াবে? 4। কিভাবে দাঁড়াচ্ছে দেখো, 4 কে 4, 4 4 16। তার মানে এইটা সমান, এই অংশটা পুরোটা লিখে আমরা ক্যালকুলেশন কি পাচ্ছি? 4 পাচ্ছি। তাহলে মূলদ সংখ্যা সম্পর্কে আমাদের একটা ধারণা আসছে। তার মানে কোনো একটা সংখ্যাকে যদি আরো দুইটা সংখ্যার অনুপাত আকারে বা ভাগফল আকারে যদি আমরা প্রকাশ করতে পারি, তাহলে পূর্ববর্তী যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে বলা হচ্ছে মূলদ সংখ্যা। তার মানে 4 হচ্ছে কি? মূলদ সংখ্যা। কথা কি বোঝা যাচ্ছে? এখন দেখো, সরি, আরেকটা ইম্পর্টেন্ট উদাহরণ যদি আমরা তোমাদের কাছে বিশ্লেষণ করি, তাহলে এখানে যে সংখ্যাটা আমরা লিখলাম 4, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা কিন্তু দশমিক না। ঠিক আছে? এখন মনে করো থাকলো এভাবে করে যে 2.5, 2.5। তাহলে এটাকেও কিন্তু আমরা দুইটা স্বাভাবিক সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করতে পারি। দেখো কিভাবে। 2.5কে আমরা এভাবে লিখতে পারি 5/2, 5/2। তাহলে 5 হচ্ছে পূর্ণ স্বাভাবিক সংখ্যা, 2 হচ্ছে কি? একটা পূর্ণ স্বাভাবিক সংখ্যা। তার মানে এই 2.5টাকে আমরা কিভাবে লিখতে পাচ্ছি? দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত আকারে আমরা লিখতে পাচ্ছি। তার মানে এই 2.5টাও কি হচ্ছে? মূলদ সংখ্যা। কি সংখ্যা? মূলদ সংখ্যা। এখন মনে করো যে এরকম একটা জিনিস থাকলো, তোমাদের বোঝার সুবিধার্থে আমরা এভাবে করে লিখতে পারি যে 3/19। ঠিক আছে? বা এটাকে যদি আমি এভাবে করে লিখি, সরি, 19/3, তাহলে এই সংখ্যাটা কি হবে? মূলদ হবে নাকি অমূলদ হবে? এটা দেখো, আমরা একটু বের করার চেষ্টা করি। তাহলে এখানে 3/19, তাহলে 3 দিয়ে যদি আমরা 19কে ভাগ করি, তাহলে আমরা কি পাচ্ছি? 3 6 18, রাইট?
তাহলে এখানে বিয়োগ করে কত পাচ্ছি? 1 পাচ্ছি, তাই না? এখন এখানে 1 কে যেহেতু 3 দিয়ে ভাগ যাচ্ছে না, আমরা এখানে কি করলাম? পয়েন্ট নিলাম। পয়েন্ট নিয়ে কি করলাম? এখানে একটা 0 দিলাম। তাহলে 10 হয়ে গেছে। তাহলে এখন 10 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 3 9। 10 থেকে 9 গেলে কত থাকে? 1 থাকে। আবার কি হচ্ছে? 0 দিয়ে আবার কি চেঞ্জ করতে হচ্ছে। আবার 10 কে ভাগ করলে কত হচ্ছে? 3 3 9। আবার কত থাকছে? 1 থাকছে। এভাবে করে কি অসীম পর্যন্ত এই ভাগটা চলতে থাকবে। তাহলে এই সংখ্যাটা মূলদ হবে নাকি অমূলদ হবে? তোমাদের ধারণা যে এই সংখ্যাটা হচ্ছে অমূলদ সংখ্যা, যেহেতু অসীম পর্যন্ত ভাগফলটা চলে যাচ্ছে। কিন্তু ছোট্ট একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, এই যে ভাগ করার সময় তুমি খেয়াল করো, এই 6.3 আবারও কি আসছে? 3 আসছে। আমরা যদি এখানে যদি আবারও যদি 10 দেই, মানে 0 করে দিয়ে 10 করি, আবারও ভাগ করলে কত হবে? 3 3 9। তার মানে আবার কত থাকছে? 1 থাকছে। তার মানে দেখো একটু যদি খেয়াল করো, এই 0.3 পরে 3, তারপরে 3, তারপরে আবার 3, এভাবে যতবারই আমরা ভাগ করি না কেন অসীম পর্যন্ত, প্রতিবারে আমরা কি পাচ্ছি? 3 পাচ্ছি। যদি ভাগ করার সময় একই সংখ্যার বারবার পুনরাবৃত্তি ঘটে, তবে সেটাকে আমরা কি হিসাবে প্রকাশ করতে পারি? আবৃত দশমিক ভগ্নাংশ আকারে। আবৃত দশমিক ভগ্নাংশ আকারে। তার মানে এই পুরো অংশটার জন্য আমরা কি করতে পারি? এই পুরো অংশটাকে আমরা কিভাবে লিখতে পারি? 6.3 পৌনঃপুনিক। বুঝতে পারছো? মানে একই সংখ্যা যতবার রিপিট হবে, সেই সংখ্যাটার উপর আমরা কি করব? পৌনঃপুনিক চিহ্নটা রিপ্রেজেন্ট করব। তো যেখানে পৌনঃপুনিক সংখ্যা চলে আসবে এবং সেটা যদি অসীম পর্যন্ত হয়, তাও কিন্তু এটা অমূলদ সংখ্যা হবে না, মূলদ সংখ্যা হবে। বুঝা গেছে? তার মানে আবৃত দশমিক ভগ্নাংশ, সেটা অসীম হোক সসীম হোক, যদি আবৃত যদি থাকে, তবে সেটা অবশ্যই মূলদ সংখ্যা হবে। এটা কিন্তু অমূলদ হবে না। অমূলদ হওয়ার শর্ত হচ্ছে অসীম পর্যন্ত চলবে, কিন্তু ভাগের সময় কোনো ধরনের পুনরাবৃত্তি ঘটবে না। ঠিক আছে? কোনো ধরনের পুনরাবৃত্তি ঘটবে না। আমি এখানে দেখো একটা সংখ্যা, পরিচিত একটা সংখ্যা লিখে রেখেছি, পাই এর মান 3.1416। 3.1416, তাই না? 3.14 এটা আমরা কিভাবে মনে রাখবো? 3টাকে যদি আমরা মাস ধরি, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তার মানে মার্চ মার্চ মাসের কথা বলা হচ্ছে। 14কে যদি আমরা মাসের যদি তারিখ ধরি, তাহলে এটা হচ্ছে 14। এই জন্য 14ই মার্চকে বিশ্ব পাই দিবস হিসেবে বিবেচনা করা হয়। মনে পড়ছে? তোমরা 6 বা 7-এ এই ধরনের একটা কনসেপ্ট পড়ে থাকবা। ঠিক আছে? এই জন্য 14ই মার্চ হচ্ছে কি বিশ্ব পাই দিবস। যাই হোক, মূল আলোচনায় আসি। এই যে পায়ের মানটা 3.1416, এটা অসীম পর্যন্ত চলে যাচ্ছে। এখানে যে ভাগফলটা পাবো আমরা, সেখানে কোনো ধরনের সংখ্যার পুনরাবৃত্তি ঘটবে না। কোনো ধরনের সংখ্যার পুনরাবৃত্তি ঘটবে না। এটা অসীম পর্যন্ত চলতে থাকবে। এটা কখনো এটা ভাগ করে শেষ করা যাবে না। কাজে এই পাইটাকে আমরা বলবো কি? অমূলদ সংখ্যা। পাইটাকে আমরা কি বলবো? অমূলদ সংখ্যা। সহজগত হচ্ছে যে সংখ্যাগুলোকে আমরা দুইটা সংখ্যার অনুপাত আকারে, দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করতে পারবো না, কোনোভাবে পারা সম্ভব না, এরকম সংখ্যাকে বলা হচ্ছে অমূলদ সংখ্যা বা ইররেশনাল নাম্বার। তাহলে অমূলদ সংখ্যা চেনার উপায় হচ্ছে কি? এটা কি থাকবে? দশমিক ভগ্নাংশ, এবং কি থাকবে? অসীম পর্যন্ত অনাবৃত। অসীম পর্যন্ত অনাবৃত, তার মানে দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো কোনোভাবে রিপিট হবে না, সেগুলো অসীম পর্যন্ত চলতে থাকবে। আশা করি পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। যদি এই কন্টেন্টটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করবা, এবং এই তথ্যটা যদি গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে, তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করো। আজ এ পর্যন্ত তোমাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ শাকিল হোসেন, সহকারী শিক্ষক, শ্রীফলতলা পাইলট প্রাথমিক বিদ্যালয়, রামপাল, বাগেরহাট থেকে। বেস্ট অফ লাক, হ্যাপি নিউ ইয়ার।